অনেক পুরনো দিনের চীনের একটি ঘটনা আছে। আর এই ঘটনাটি চীনে কম বেশি সবাই জানে। অনেক আগের দিনের কথা। একটি ছেলে ছিল যে সন্ন্যাসী হতে চাইতো এবং এই প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে চাইতো। একদিন ওই ছেলেটি ওনার গুরুর কাছে যায় আর গুরুকে বলে যে আমি সন্ন্যাসী হতে চাই। এরপরে গুরু বলে, তুমি কি সত্যি সন্ন্যাসী হতে চাও নাকি তুমি কেবল সন্ন্যাসী দেখাতে চাও? এরপরে ওই ছেলেটি বলে, যখন আমি সন্ন্যাসী হতে এসেছি তাহলে আমি সন্ন্যাসী দেখিয়ে কি করব? আমি সন্ন্যাসী হতে চাই। এরপরে গুরু বলে, ঠিক আছে, এটাই আমাদের শেষ সাক্ষাৎ। আজকের পর আর আমার কাছে তুমি কখনোই আসবে না। যখন প্রয়োজন হবে আমি নিজেই তোমার কাছে যাব। এই আশ্রমে 500 সন্ন্যাসী আছে। এই 500 সন্ন্যাসীর জন্য তোমাকে রোজ রান্না করতে হবে। আর আজকের পর থেকে এটাই হলো তোমার কাজ। এমনটা বলা হয় যে ওই ছেলেটি আগামী 12 বছর পর্যন্ত একটি ঘরের মধ্যে কেবল খাবার তৈরি করে গেছে। ওই আশ্রমে 500 সন্ন্যাসী ছিল। ছেলেটি সবার জন্য খাবার তৈরি করত। সকালে উঠেই খাবার তৈরি করা শুরু করে দিত, রাতে ক্লান্ত হয়ে গেলে ঘুমিয়ে পড়ত। এভাবেই 12 বছর পার হয়ে যায়। ওই ছেলেটি একবারও এই 12 বছরে তার গুরুর কাছে যায়নি। ছেলেটি বিশ্বাস করেছিল, যখন গুরুদেব আমাকে বলেছে যে যখন প্রয়োজন হবে তখন তিনি নিজেই আমার কাছে আসবেন, তাহলে আমার আর এই সব কিছু ভেবে কোনো দরকার নেই। প্রথম প্রথম ওই ছেলেটির মনে অনেক রকমের চিন্তা আসতো, কিন্তু ছেলেটি ভাবে, যখন আমাকে সারাদিন কেবল খাবারই তৈরি করতে হবে তাহলে এত চিন্তা করে কি লাভ? ধীরে ধীরে ওই ছেলেটির মন থেকে সমস্ত চিন্তা দূর হয়ে যায়। ছেলেটি সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাবার আগে পর্যন্ত কেবল খাবারই তৈরি করত। আর ভাবতো, যখন গুরু বলেই দিয়েছে যে আমাকে খাবার তৈরি করতে হবে, তাহলে তো সমস্ত প্রশ্নই শেষ। আর যেহেতু গুরু বলেছে, তাহলে হয়তো এটাই আমার জন্য সঠিক। 12 বছর পর্যন্ত খাবার তৈরি করতে করতে ওই ছেলেটির মনে সমস্ত চিন্তা আসা বন্ধ হয়ে যায়। ছেলেটির মন একদম শান্ত এবং খালি হয়ে যায়। এখন না কোনো চিন্তা, না কোনো ভাবনা, না কোনো আশা, না কোনো ইচ্ছা। একটাই কাজ, সকালে ওঠা, খাবার তৈরি করা আর রাতে আবার ঘুমিয়ে পড়া। বিগত 12 বছর থেকে এটাই ওই ছেলেটির জীবন হয়ে দাঁড়ায়। আর চিন্তামুক্ত হয়ে ছেলেটি কেবল নিজের কাজ করতে থাকে। 12 বছর পার হয়ে যাওয়ার পরে একদিন গুরু ঘোষণা করে যে আমার যাওয়ার সময় হয়ে গেছে। তোমাদের মধ্যে যে আমার উত্তরাধিকারী হতে চাও সে আজকে রাতে আমার ঘরের দেওয়ালে 4টি লাইন লিখে দেবে, যে লাইনের মধ্যে আমাদের জীবনের সত্যিটা লুকিয়ে থাকবে। কিন্তু যাই কিছু লিখবে সেটা যেন নিজের চিন্তা হয়, সেটা যেন তোমাদের নিজস্ব অনুভব হয়। এই ঘোষণাটা শুনে প্রত্যেকটি শিষ্য একটু ভয় পেয়ে যায়, কারণ গুরুকে ধোঁকা দেওয়াটা সহজ নয়। শাস্ত্র প্রতিটি শিষ্যই পড়েছে, কিন্তু সমস্ত শিষ্যের মধ্যে যে সব থেকে বেশি জ্ঞানী ছিল সে অনেক সাহস করে ওই গুরুদেবের ঘরের বাইরের দেওয়ালে ওই রাত্রে 4টি লাইন লিখে দেয়। ওই শিষ্য লিখে, আমাদের মন আয়নার মতো, যার উপরে ধুলো জমে যায়, আর ওই ধুলো একবার পরিষ্কার করে দিলে পুনরায় আয়নাতে পরিষ্কার হয়ে যাবে আর আপনি আবার সবকিছু পরিষ্কার দেখতে পাবেন। এরপরে সকালে গুরুদেব ওঠেন আর উনি দেওয়ালের লেখাটা দেখেন আর চিৎকার করে বলেন, কোন মূর্খ আমার দেওয়ালটাকে নষ্ট করেছে, তাকে ধরে আমার কাছে নিয়ে এসো। যে শিষ্য এটা লিখেছিল ওই শিষ্যটি রাত্রেই দেওয়ালে লেখার পরে আশ্রম থেকে পালিয়ে যায়, কারণ সে অনেক ভয় পেয়ে গেছিল। কারণ ওই যে লেখাটা সে লিখেছিল সেটা তার নিজের লেখা নয়। ওখানে যা লেখা ছিল সেটা একটি শাস্ত্র থেকে চুরি করা হয়েছিল। দেয়ালের লেখা লাইনগুলো তো সুন্দর ছিল, কিন্তু ওই লাইনগুলো ওই শিষ্যের নিজের ছিল না। শিষ্যটি যাবার সময় নিজের আশ্রমের বন্ধুদেরকে বলে যায়, যদি সকালে গুরুদেব উঠে বলে যে লাইনগুলো অনেক সুন্দর তাহলে আমাকে খবর দিও, কিন্তু যদি গুরু আমার লেখাটা পড়ে রেগে যায় তাহলে আমার ঠিকানা কাউকে বলবে না। সমস্ত আশ্রমের শিষ্যরা চিন্তায় পড়ে যায় যে এই কথাগুলো তো অনেক সুন্দর, আমাদের মন তো আয়নার মতোই, যার উপরে আমাদের চিন্তা ভাবনা ও অনুভবের ধুলো জমে যায়। আর একবার এই ধুলোগুলো পরিষ্কার করে দিলে পুনরায় মন পরিষ্কার হয়ে যায়। ওই বাকি শিষ্যরা ভাবে গুরুদেবের কেন এই কথাটা পছন্দ হয়নি, আর বাকি শিষ্যরা মনে মনে ভাবে, এখন দেখি গুরুয়ের থেকে ভালো কথা কোথা থেকে নিয়ে আসে। এরপরে 3টে সন্ন্যাসী এই কথা বলতে বলতে এই খাবার তৈরি করা ছেলেটির পাশ দিয়ে যাচ্ছিল। ছেলেটি ওদের কথা শুনতে পায় আর ওদের কথা শুনে হাসা শুরু করে। ওই 3 জনের মধ্যে একজন বলে, তুমি কেন হাসছো? এরপরে ওই ছেলেটি বলে, গুরুদেব তো ঠিকই বলেছেন, কোন বোকা এই কথাটা দেওয়ালে লিখেছে। এটা শোনার পরে ওই 3 জন একটু চমকে যায় আর বলে, তুমি তো গত 12 বছর থেকে কেবল খাবারই তৈরি করছো, আর আমরা 12 বছর থেকে শাস্ত্র পড়ছি, আর এখন তুমি আমাদেরকে বলবে কোনটা ঠিক আর কোনটা ভুল? এরপরে 3 জনের মধ্যে একজন বলে, তুমি কি এর থেকে ভালো কোনো কথা লিখতে পারবে? এরপরে ওই ছেলেটি বলে, আমি 12 বছর থেকে খাবার তৈরি করতে করতে লেখা তো আমি ভুলেই গেছি, কিন্তু আমি বলতে পারি যদি কেউ লিখে দেয়। কিন্তু একটা কথা মনে রেখো, উত্তরাধিকারী হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। যদি আমার লেখাটা পড়ে আমাকে উত্তরাধিকারী হতে হয় তাহলে আমাকে ক্ষমা করো, আমি লিখতে চাই না। এরপরে 3 জন বলে, তুমি কেবল বলো, আমরা লিখে দিচ্ছি। এরপরে ওই ছেলেটি বলে, দেওয়ালে গিয়ে লিখে দাও, কেমন আয়না,
কেমন ধুলো, না কোনো আয়না, না কোনো ধুলো। যে এটা বুঝতে পারবে সেই আত্মজ্ঞান লাভ করে নেবে। এরপর গুরুদেব ওই লেখাটা পড়ে, আর গুরুদেব মাঝরাত্রে ওই খাবার তৈরি করা ছেলেটির কাছে আসে আর বলে, এখনই তুমি এখান থেকে পালিয়ে যাও, কারণ এই 500 সন্ন্যাসী তোমাকে মেরে ফেলবে। আর এই উপহারটা তুমি নাও। তুমি আমার উত্তরাধিকারী হতে চাও বা না চাও, এতে কোনো কিছু যায় আসে না, কিন্তু তুমি আমার উত্তরাধিকারী, আর আমি তোমাকে আমার উত্তরাধিকারী হিসেবে স্বীকার করে নিয়েছি। কিন্তু তুমি এখনই আশ্রম থেকে পালিয়ে যাও, কারণ এই 500 সন্ন্যাসী তোমাকে বাঁচতে দেবে না। এরা এটা মানতে পারবে না যে একজন খাবার তৈরি করা সন্ন্যাসী আত্মজ্ঞান লাভ করে নিয়েছে, আর তারা কেবল শাস্ত্রই পড়তে থেকেছে। তাই তুমি আজ রাতে এখান থেকে চলে যাও। এই গল্পটা এখানেই শেষ হয়। আর একবার গৌতম বুদ্ধ ওনার একটি শিষ্যকে বলেন, যেদিন তোমার ব্রেনে চিন্তা আসা বন্ধ হয়ে যাবে, সেই দিনই তুমি সত্যিটা দেখতে পাবে। তুমি নিজেকে এবং এই প্রকৃতিকে বুঝতে পারবে। আর এটাই আত্মজ্ঞান লাভ করা প্রথম ধাপ। আপনার মনে যে সমস্ত চিন্তা আসে, সেই চিন্তাগুলোকে শান্ত করার জন্য গৌতম বুদ্ধ একটি উপায় বলেন, আর সেটা হলো আপনার মনে আসা চিন্তাগুলোকে খেয়াল করা। আপনার মাথার ভিতরে কি চলছে, কি ধরনের চিন্তা চলছে, সেগুলোকে খেয়াল করা। কিন্তু এর অর্থ এটা নয় যে আমরা আমাদের চিন্তাগুলোকে আটকাবো। যদি আপনি এমনটা করেন, তাহলে আপনার মনে আরও বেশি চিন্তা আসা শুরু হয়ে যাবে। আপনাকে কেবল আপনার মনকে দেখতে হবে। আপনার মনে অনেক রকমের চিন্তা আসবে, কিন্তু আপনাকে আপনার ওই চিন্তাগুলোকে খেয়াল করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে। শুরুর দিকে আপনি এটা সহজে করতে পারবেন না, কিন্তু কিছুদিন পরে আপনি দেখবেন আপনি আপনার মধ্যে আসা সমস্ত চিন্তাগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর তখন ধীরে ধীরে আপনার মনে আসা অতিরিক্ত চিন্তাগুলো কম হয়ে যাবে। আর যখন আপনি এই প্রক্রিয়াটা করতে থাকবেন, তখন আপনি দেখবেন একটা সময় পর আপনার মনে অতিরিক্ত চিন্তা আসাই বন্ধ হয়ে যাবে। তখন আপনি আপনার চলে যাওয়া অতীত ও ভবিষ্যতের কোনো চিন্তা করবেন না। আপনি কেবল সব সময় বর্তমানে বেঁচে থাকবেন। আর বর্তমানে যা কিছু আপনার সামনে আছে, আপনি আপনার সম্পূর্ণ মনোযোগ সেখানে দিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।